নমস্কার, আমার 30 ডেজ চ্যালেঞ্জের আজ 12 দিনে পা দিয়েছি আমি। সেলফ ইমপ্রুভমেন্ট এপিসোড 12। চলুন আজকে মর্নিং ওয়াক করতে করতে সেই ভিডিও আপনাদের দেখাতে দেখাতে আপনাদের একটা ভূতের গল্প আমি পড়ে শোনাই। চলুন আমি শুরু করছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, শুনতে থাকুন। আজকের আমি গল্প পড়ে শোনাচ্ছি দিনে দুপুরে, বুদ্ধদেব বসু। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলার দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রৌদ্র পিঠে চচ্চর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নাবতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললে, দেখুন আপনি কি ডাক্তার? খুব অবাক হলুম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র। দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছুই না। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে ওই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন? ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়ে ঘড়ঘড় করতে করতে বেরিয়ে গেল। কোথায় তোমার বাড়ি? চেতলার এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। ডাক্তারবাবু আপনাকে তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও একটা কথা বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললাম। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলের ডাক খোঁজ পড়লে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা। যে মাসে পাই সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণে আড্ডা মেরে বাড়ি ফিরছিলাম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথা মুখে আনলো। হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞাসা করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেনি? ডাক্তার না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনই আমি ভালো হব। টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে, এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে মা আর আমি ব্যস্ত ছিলুম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি ডাক্তারবাবু, আজ সকাল থেকেই মা যেন কেমন হয়ে আছে। একবারও চোখ মেলে তাকান না। দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন। এই তো সব ওষুধের দোকান, ভেতরে
পাতলুন পরে ডাক্তাররা বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তায় এদিক ওদিক কেবলই ঘুরছি, এমন সময় আপনাকে দেখি। মনে হয় আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়ায় আমি কোনো দিন ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে। না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই। পুল থেকে নেবে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ওহ, কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলি ঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালো। কলকাতার এই অঞ্চলে কোনো দিনই আর আসি না। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাতে নয়, একেবারেই পাড়াগা। পুকুর, বন, জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা চুনাবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভিতরে ঢুকে দেখি মেঝের ওপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড়ায় শুয়ে আছে। চোখ তার আধো বোজা, খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলো, মা, মা। কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করলো। অস্ফুট একটু আওয়াজে হয়তো বেরুলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল। একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম। রোদ্দুরে ছোটাছুটি করতে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভিতরে ঢুকে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম। তবে কি আমি ভুল বাড়িতে ঢুকলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, সেই সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলুম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে জিনিসপত্র অবশ্যই কম ছিল, কিন্তু লণ্ঠন, 2-1টা থালাবাটি, সেগুলো। আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে দেখলুম, দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল?
এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। মাথার ওপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। হঠাৎ কি লোকটা মাটি ফুঁড়ে উঠে এলো। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই, কিন্তু কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? কোথাকার এক বিধবা পিসি, জন্মে দুবার চোখে দেখিনি। মশাই, সংসারে কেউই কোনখানে নেই। আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পিসে টেসলেন 30 বছরে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো। একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথা কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হ্যাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়েটা, মাটা যেদিন অক্কা গেল পরের দিনই দিব্যি কড়িকাঠের থেকে ঝুলে পড়ল। একখানাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়ে কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই, থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তার লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক, আপনিই বলুন, এসব কথা কি কান দিতে আছে? নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে দরে 400ই দেবেন, যান। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞাসা করলুম, কদিনের কথা এটা? কোনটা? ওই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটা এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্স তো গুনতেই হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি না, উগরাতেও পারি না। আমি গরিব মানুষ, আমার ওপর এ জুলুম কেন? থাকি কাজরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনিই বলুন, বলুন না। নমস্কার, কেমন লাগলো আমার আজকের এই গল্প, ভূতের গল্প, দিনে দুপুরে ভূত? কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকম ভূতের গল্প আপনাদের তাহলে অনেক অনেক পড়ে শোনাবো। আজকের মতো এখানেই রাখি, টাটা।